ধর্ষণের কারণ মানসিক বিকৃতি, পুলিশের বক্তব্য সমর্থন করেন কি? আপনার মতামত জানান। সন্ধ্যা 7:30 পর্যন্ত জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহনাজ শারিয়ান এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, উন্নয়ন অব্যাহতের প্রত্যয় মন্ত্রী পরিষদের। জামাতের বিচারে আবারও আইন সংশোধনের উদ্যোগ, খসড়া যাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগে। ধর্ষণে ব্যর্থ হয়ে ড্যামরায় 2 শিশুকে হত্যা, গেন্ডারিয়ায় আয়েশা হত্যার পেছনেও ধর্ষণ চেষ্টা। বিপিএলের শেষ ওভারের রোমাঞ্চে চিটাগাংকে হারালো সিলেট, খুলনার বিপক্ষে মাঠে রাজশাহী। সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের 46 সদস্যকে নিয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এবং আগামী 5 বছর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। এবং ওবায়দুল কাদের বলেছেন যে জাতির জনকের স্বপ্ন পূরণে কাজ করবে এই মন্ত্রিপরিষদের সদস্যরা। গতকালকে মন্ত্রিপরিষদের সদস্যরা সাভার স্মৃতিসৌধে গিয়েছিল, ধানমন্ডি 32 নম্বরেও শ্রদ্ধা জানিয়েছিল, আমরা জানি। দেখেন, এই যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা কিন্তু আওয়ামী লীগ এবার নির্বাচনের আগে থেকেই বলে আসছে এবং মানুষের প্রত্যাশাও অনেক, মানুষও সেই তাদের প্রত্যাশা থেকেই তাদেরকে ভোট দিয়েছে এবং বিজয় করে এনেছে। এই যে উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার জন্য মন্ত্রী পরিষদের দায়িত্ব অনেক। এবার মন্ত্রী পরিষদে অনেক নবীন সদস্য আছেন যারা প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন, এরকম অনেকেই আছেন। তো তারা যেমন নিশ্চয়ই রোমাঞ্চিত এই দায়িত্ব পেয়ে, কিন্তু তার পাশাপাশি তাদের সেই প্রত্যাশা পূরণেও কাজ করে যেতে হবে। আমরা দেখেছি গতদিন মন্ত্রীরা কিন্তু তাদের যেই লক্ষ্যে তারা কাজ করবেন সেগুলো বলেছেন। এখন সময় বলে দিবে সেই লক্ষ্য কতটা পূরণ করতে পারছেন তারা। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এ সময় রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর মন্ত্রী পরিষদের 46 সদস্যকে নিয়ে জাতির পিতার সমাধিতে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান জাতির জনকের স্বপ্ন পূরণে কাজ করবে নতুন মন্ত্রিসভা। আরো উন্নত, আরো সমৃদ্ধ বাংলাদেশ, আরো আলোকিত বাংলাদেশ আমরা দেখতে পাব। জাতির পিতার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শপথই নিচ্ছি যে আমরা মানুষের পাশে থাকব, মাটির কাছে থাকব, জনগণের স্বার্থে আমরা কাজ করব। আগামী 5 বছরও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ের কথা জানান মন্ত্রিসভার সদস্যরা। বাংলাদেশের স্বপ্নের কথা বলেছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছে। দিন বদলের কথা বলেছিলেন, দিন বদল হয়েছে। যেমন বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, বাংলাদেশে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, বাংলাদেশে সন্ধ্যার পরে মা আমাকে একটু বাসি ভাত দেন এই ডাক শোনা যায় না। কবিতায় কুড়েঘর আছে, বাস্তবে আকাশ থেকেও কুড়েঘর খুঁজে পাওয়া যায় না, কঠিন। কৃষিকে লাভজনক করা, আর একটা হলো আগামী প্রজন্ম বা আমাদের যারা তরুণ এবং আমাদের শিশু, তাদের জন্য পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করা। নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে টুঙ্গিপাড়া এলেও মন্ত্রীরা আসেন বাসে করে। একে নজিরবিহীন ঘটনা বলছেন স্থানীয়রা। চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর তারুণ্য নির্ভর মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেই মন্ত্রিসভা সদস্যরা বললেন, গত 10 বছরে দেশের যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে আগামীতেও তা অব্যাহত রাখবেন তারা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে 30 জানুয়ারি বেলা 3টায়। সংবিধান অনুযায়ী এতে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দোলে। নাফিজা, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের পাশাপাশি আর কি ধরনের আনুষ্ঠানিকতা থাকছে? যেটি বলছিলেন, প্রথম অধিবেশনেই একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি এতে স্বাগত ভাষণ দিবেন এবং সেখান থেকে একটি দিক নির্দেশনা কিন্তু থাকবে এই আগামী 5 বছর সরকার কিভাবে পরিচালনা করবে, সরকারের ভাবমূর্তি কী ধরনের হবে, সেই বিষয়গুলো কিন্তু তিনি তার যে ভাষণ আছেন অধিবেশনের প্রথম ভাষণেই তিনি জানিয়ে দিবেন সংসদ সদস্যদের উদ্দেশ্যে। স্পিকার নির্বাচনের পাশাপাশি যেটি আছে ডেপুটি স্পিকার নির্বাচনেরও একটি রেওয়াজ আমরা দেখেছি প্রথম অধিবেশনেই শুরু হয়। এবং এবার কিন্তু একাদশ জাতীয় সংসদের আগে দশম জাতীয় সংসদের মেয়াদ কিন্তু 28শে জানুয়ারি শেষ হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ করেই কিন্তু একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। আর যে বিষয়টি আছে, আমরা জানি যে গ্যাজেট যারা নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যেই একটি বাধ্যবাধকতা থাকে সংসদের প্রথম অধিবেশন ডাকার জন্য। সেইটিও কিন্তু এই 30শে জানুয়ারি প্রথম অধিবেশন বসার মধ্য দিয়ে সেই বাধ্যবাধকতাও পূরণ করা হয়েছে। তো বলা চলে যে এইবার যেভাবে চলছে সেটি কিন্তু সংবিধান মোতাবেক এবং সংবিধানের আওতা থেকেই সব হচ্ছে আনুষ্ঠানিকতা। নাফিজা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, নির্বাচনে ঐক্যফ্রন্টের যে 7 জন জয়ী হলেন তারা শপথ নেননি, তাদের বিষয়ে কি হবে পরবর্তী? কিবরিয়া, আপনি জানেন যে এই যে 7 জন এমপি আমরা বলবো এখনও তারা কিন্তু জনপ্রতিনিধি, কারণ যেহেতু তারা এখন পর্যন্ত শপথ নেয়নি সেই কারণে একটি বিষয় বিভ্রান্ত রয়ে গেছে। আমরা যতটুকু জানি যে যেটি নিয়ম আছে আচরণবিধি অনুযায়ী বা সংবিধান অনুযায়ী বেসরকারিভাবে বা সরকারিভাবে গ্যাজেট প্রকাশের পর জনপ্রতিনিধির তাদের শপথ নিতে হয় সংসদ সদস্য হিসেবে, এবং সেটি কিন্তু গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে নিতে হবে, যেটি আমরা দেখেছি এবার স্পিকারের কাছ থেকে কিন্তু আওয়ামী লীগের এবং 14 দলের যারা সংসদ সদস্য ছিলেন, বিরোধী দলের সংসদ সদস্য, তারা কিন্তু শপথ নিয়েছেন এবং যারা অসুস্থ ছিল তারা কিন্তু স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে জানিয়ে তারপরে কিন্তু স্পিকারের কাছ থেকে তারা শপথ নিয়েছেন। আর যেটি আছে 3 দিনের পরে কিন্তু পরবর্তী 3 দিন প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে শপথ নিতে হবে। সেই যদি আমরা মোট গণনা করি সেই ক্ষেত্রে কিন্তু 6 দিন অতিবাহিত হয়ে গেছে। এখন যেই আগামী 30 দিন আছে গ্যাজেট প্রকাশের থেকে 30 দিন যদি আমরা গুনি তাহলে সেই হিসেবে 30শে জানুয়ারি সেই 30 দিন কাউন্টেবল হবে এবং সেই 30 দিনের মধ্যে যদি শপথ না নেয় তাহলে কিন্তু আরেকটি অপশন আছে, আপনি যদি স্পিকারকে জানিয়ে রাখেন যে আপনি পরবর্তীতে শপথ নেবেন তাহলে কিন্তু আবার সেই 90 প্রথম অধিবেশন থেকে আবার 90 দিনের একটি কাউন্ট শুরু হবে। তো এখনও বলা চলে যে শপথ নেওয়ার গণফোরামের যারা 2 জন নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি, বিএনপি থেকে যারা যে 5 জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের শপথ নেওয়ার বিষয়টি এখনও অপশনটি খোলা আছে এবং সেটি যদি তারা গ্রহণ করে সংসদ সদস্য হিসেবে তারা অধিবেশনে যেতে পারে। ধন্যবাদ। কিবরিয়া, রাজনৈতিক দল হিসেবে জামাত নিষিদ্ধের আবার উদ্যোগ নিচ্ছে সরকার। এই বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে 71 মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে জামাত ইসলামের বিচার শুরুর জন্য আবারও আইন সংশোধনের জন্য নেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও। হ্যাঁ, দেখেন এই যে জামাত নিষিদ্ধের দাবি কিন্তু দীর্ঘদিনের, দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করা, কারণ মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের অবস্থান ছিল এবং তারা পরবর্তী সময়ে সেই চেতনাই ধারণ করেছেন। বিশেষত যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো মানবতা বিরোধী অপরাধীদের ট্রাইব্যুনালে, তখন এই দাবিটি আবারও জোরালো হয়ে ওঠে। সবশেষে এই নির্বাচনে, সম্প্রতি যে নির্বাচনটি হয়ে গেল, সেখানেও আমরা দেখলাম যে জামায়াতের প্রার্থীরা বিভিন্ন দলের ধানের শীষ প্রতীক সহ বিভিন্ন প্রতীকে তারা নির্বাচন করেছে, তখন এই দাবিটা আবারও উত্থাপিত হলো এবং আইনমন্ত্রী কিন্তু যথার্থই বলেছেন যে মানুষের দাবি এবং মানুষের যে একটা চাওয়া সেটির প্রতিফলন দেখা যাচ্ছে আইনমন্ত্রীর। এবং জামাত নিষিদ্ধেরটা এখন সময়ের দাবি, কারণ এই সরকার পরপর 3 মেয়াদে আসলো, মুক্তিযুদ্ধের যে চেতনা এবং যে স্পিরিট তারা ধারণ করে সেটার সঙ্গে কোনোভাবেই জামাতের চিন্তা চেতনা তাদের ধারণা যায় না। তো নিশ্চয়ই একটা যৌক্তিক সমাধানের দিকে বিষয়টি যাবে। এই সম্পর্কিত প্রতিবেদনটা আমরা দেখে নিয়েছি। টানা 2 মেয়াদের শপথ নেয়ার 2 দিন পর সচিবালয়ে আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানান লেজিসলেটিভ ও সংসদ বিভাগের কর্মকর্তারা। এ সময় আনিসুল হক জানান 71-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে জামাত ইসলামীর বিচার শুরুর জন্য আবারও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম এবং ক্যাবিনেট ডিভিশনে
কিছু লেজিসলেটিভ ভাষা আবারও একটু ইয়ে করার জন্য এটা আমাদের কাছে এখন আছে, এবং আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে এটা আবারও ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিব, যাতে এছাড়া বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার নেপথ্যে থাকাদের চিহ্নিত করতে কমিশন গঠন হচ্ছে বলেও জানিয়েছেন আনিসুল হক। এ লক্ষ্যে আইনের খসড়া প্রণয়নের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এই কমিশনের জন্য একটা টিওআর বা রুলস অর রেগুলেশনস প্রণয়ন করা, এবং আমরা মানে আপনারা এবং আমরা সেই দায়িত্বে পিছিয়ে যাব না, আমরা সেই রূপরেখা তৈরি করব। এবং এছাড়া সাক্ষ্য আইন সহ পুরনো আইন যুগোপযোগী করার কাজ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন আইনমন্ত্রী। গত 5 বছর। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্য মন্ত্রীর আশ্বাসের পরও রাজধানীতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সকালে মিরপুরের কালচিতে 5 ঘন্টা বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করেছে সাভার এবং গাজীপুরে। এই আন্দোলনের পেছনে বিরোধী পক্ষের ইন্ধন দেখতে পাচ্ছেন মন্ত্রী। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সকাল 8টা থেকে রাজধানীর কালশিতে 22 তলা ভবনের সামনে অবস্থান নেয় পোশাক শ্রমিকরা। সড়কে অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। 5 ঘন্টা বিক্ষোভ শেষে চতুর্থ দিনের কর্মসূচি স্থগিত করে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিকরা, কিন্তু আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তাদের। মালিক পক্ষ তো জানাইলে মালিক আসবে শ্রমিকের কাছে, শ্রমিকের এসে বলবে যে হ্যাঁ ভাই আপনাদের দাবি আমরা অমুক দিন মেনে নেব, আপনারা ঘরে ফিরে যান। মালিক কি জানাইছে সেটা আপনাকে? আমাদের প্রধানমন্ত্রীর যে ঘোষিত বেতন, সেই বাড়তি বেতন সহকারে আমরা বেতন চাই, তারপরে আমরা কাজে যোগদান করব। পুলিশ জানিয়েছে রোববার থেকে সরকারি কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার আশ্বাস দিয়েছে মালিক পক্ষ। আমাদের সাধারণ শ্রমিকদের ভিতরে যে ভুল ধারণা আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা কেটে নেওয়া হবে, তাদের ওভারটাইম বা আদার্স বৃদ্ধি পাবে না বা কাটা হবে, এগুলো কিছুই হবে না, সবগুলোই সঠিক থাকবে। গাজীপুর ও নাওজোর সহ বেশ কয়েকটি এলাকাতেও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন কারখানায় অনির্দিষ্টকালে ছুটি ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে শ্রমিকরা। এ সময় তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। আন্দোলন না করে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। আবারও আশ্বাস দিয়েছেন 1 মাসের মধ্যে দূর করা হবে বেতনের অসঙ্গতি। ভিতরে রাস্তায় ঢুকে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, কি করেছে, যার সাথে কোনো ফ্যাক্টরি কানেকশন, কারা এসে ভাঙছে তাদেরকে আদৌ শ্রমিক কিনা, কারণ আগের অভিজ্ঞতা আছে শ্রমিকের বাইরেও কিছু লোক হেলমেট পরে পরে এসে ভেঙেছে, যারা কিন্তু শ্রমিক ছিল না। যার জন্যই আপনাদের কাছে আবেদন, আমাদের এটা তো দেশটাকে তো আমাদের সবার মিলেই আগাতে। পোশাক খাতের বেতন কাঠামো নিয়ে কাজ শুরু করেছে 12 সদস্যের কমিটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার জনবিচ্ছিন্ন বলে শ্রমিকের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি পোশাক শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার অভিযোগ, অধিকার আদায়ে প্রতিবাদী মানুষের নিরাপত্তার সংকটাপন্ন। নির্বাচনের পর সরকার আরও বেপরোয়া বলেও দাবি করেন মির্জা ফখরুল। জানিয়েছেন, চলমান আন্দোলনে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকদের অর্থনীতির চালিকা শক্তি উল্লেখ করে তাদের যৌক্তিক দাবিকে অবহেলা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈনকে 8572 ভোটে হারিয়েছেন তিনি। স্থগিত থাকা 3 কেন্দ্রে আব্দুস সাত্তার পেয়েছেন 1274 ভোট, মঈনুদ্দিন পেয়েছেন 2855 ভোট। সব কেন্দ্র মিলিয়ে ধানের শীষের প্রার্থীর ভোট মোট 83,997 এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 75,419টি ভোট। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 30 ডিসেম্বর অনিয়মের অভিযোগে 3 কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল। সেদিন 132 কেন্দ্রের মধ্যে 129 কেন্দ্রের ফল ঘোষণা হয়।
আন্দোলন নির্বাচন দুই ক্ষেত্রেই বিএনপি ব্যর্থ বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। সকালে টুঙ্গিপাড়া যাওয়ার পথে এই কথা বলেন তিনি। ঐক্যফ্রন্টের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 10 বছরে বিএনপি 10 মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। তারা রাজনৈতিকভাবে আন্দোলন করলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, আন্দোলনের নামে সহিংসতার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে কড়া জবাব দেয়া হবে। আন্দোলনে যারা ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, ভবিষ্যতেও তারা কোনো ব্যাপারে সফল হবে এটা আমার মনে হয় না কেউ বিশ্বাস করে। তারা যদি সহিংস নাশকতার পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে, জবাব দেওয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে। নির্বাচনের পর সারা দেশে নেতাকর্মীদের উপর নির্যাতন চালানোর অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টন কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া অসুস্থ দাবি করে তিনি বলেন, তার চিকিৎসায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এখন সারা দেশে ব্যাপক নির্বাচনী সহিংসতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, খুন, ধর্ষণ মামলা থেকে শুরু করে নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। 1 মাসের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলো আজ। বিকেলে শেরেবাংলা নগরে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় রাষ্ট্রপতি জানান, বাণিজ্য প্রসারে নীতিগত এবং অবকাঠামোগত উন্নয়ন করছে সরকার। একে কাজে লাগিয়ে নতুন শিল্প কারখানা গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একাদশ সংসদ নির্বাচনের কারণে এবার 1 জানুয়ারি মেলা শুরু করা যায়নি। আজ থেকে মেলা চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকবে ক্রেতা দর্শনার্থীদের জন্য। ভোগান্তি কমাতে এবার অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা থাকছে। আপনাদেরকে নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে হবে। তুলনামূলক সুবিধা ও স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তাহলেই কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগ বাড়বে, দেশ এগিয়ে যাবে। খেলাপি ঋণ আদায়ে ব্যাংক কোম্পানি আইন সংশোধন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। পাশাপাশি ব্যাংকিং কমিশন করার কোনো প্রয়োজন দেখছেন না তিনি। বিকেলে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রী। নন পারফর্মিং লোনের যে অঙ্কটি, এই অঙ্কটি অনেকভাবেই বিপুলভাবে কমে আসতো যদি আমাদের যে আইন যা আছে, বিদ্যমান আইন যা আছে, এগুলো যদি আমরা বলবৎ রাখতে পারতাম এবং এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম। আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না, আমাদের কিছু আইনে কিছু দুর্বলতা আছে। কিবরিয়া দুইটি শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। ওই মানুষগুলোকে ঠিক কি নামে নামকরণ করা যায় আমার সত্যি জানা নেই, এবং সমাজের এতটা অপক্ষয়, মানুষের এতটা নিচে নেমে যাওয়া, এতটা নিষ্ঠুরতা, নির্মমতা সত্যি সহ্য করা যায় না। অবশ্যই। এর পাশাপাশি আরেকটি ঘটনাও কিন্তু ঘটেছে। তার মানে 3টি শিশুর খবর আমরা পেলাম এই বছরের শুরুতে। দেখেন, এরকম ঘটনাগুলো যে কোনো মানুষের কে অনুভূতিতে তীব্রভাবে নাড়া দেয়। তবে স্বস্তির বিষয় হচ্ছে সবগুলো ক্ষেত্রেই দুটি ঘটনা, এখানে দুটি ঘটনায় 3টি শিশুর, সবগুলো ক্ষেত্রেই পুলিশ অপরাধীদেরকে আটক করেছে। আমরা আশা করব যে দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের বিধানে সই করেছেন। অবশ্যই, এবং আমরা আশা করব যে এরকম ঘটনা যেন আর না ঘটে, এমন সংবাদ যেন আমাদের আর পরিবেশন করতে না হয়। যাই হোক, প্রতিবেদনটি দেখে আসি। সোমবার ডেমরার কোনাপাড়ার শাহজাহান রোডে খেলছিল 2 শিশু নুসরাত ও ফারিয়া। এ সময় তাদের সাজিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মোস্তফা ও আজিজুল। পরে তাদের ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে তারা। মরদেহ লুকিয়ে পালিয়ে যায় সেখান থেকে। তাদের গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশের ওয়ারি বিভাগের ডিসি ফরিদ উদ্দিন জানান, মঙ্গলবার মামলা হওয়ার পর যাত্রাবাড়ির ভাঙা ব্রিজ থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি মোস্তফাকে। তার দেয়া তথ্যে ডেমরা কাউন্সিল এলাকা থেকে গ্রেপ্তার হয় আজিজুল। যখন দর্শন করতে উদ্যত হয় তখন ছোট বাচ্চা, তারা চিৎকার চেঁচামেচি করে, তাদেরকে কন্ট্রোল করা যায়নি। তাদের দুজনকে প্রথমে ফারিয়া আক্তার দোলাকে, আসামি আজিজুল
সে গলা টিপে হত্যা করে। এর পরক্ষণেই নুসরাত জাহানকে মুস্তফা সে গামছা দিয়ে পেঁচিয়ে হত্যা করে। এদিকে গ্যান্ডারিয়ায় 2 বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শনিবার দিননাথ সেন রোডের 4তলা বাড়ির মালিক নাহিদ আয়েশাকে খাবারের লোভ দেখিয়ে বাসায় নিয়ে যায়। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে ফেলে দেয় 3 তলা থেকে। এই যে আসামি নাহিদ এই বাচ্চাটাকেও ধর্ষণের উদ্দেশ্যে বাসায় তুলে নেয় এবং পরবর্তীতে তার মেয়ে যেহেতু এই ঘটনাটা দেখে ফেলে বা বুঝে ফেলে, তখন এই বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই 3 তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে। এসব ঘটনার পেছনে মাদকাসক্তি ও মানসিক বিকৃতির কথা জানাচ্ছে পুলিশ, পাশাপাশি জোর দিচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মাসের বেতন পাওয়ার আশ্বাসে ধর্মঘট তুলে নিয়েছে বিআরটিসির জোয়ার সাহারা ডিপো শ্রমিকরা। আরও 8 মাসের বকেয়া বেতন কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু কথা না রাখলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। কয়েক বছর ধরে নিয়মিত বেতন পান না রাষ্ট্রায়ত্ত পরিবহন প্রতিষ্ঠান বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর কর্মীরা। সব মিলিয়ে 9 মাসের বেতন বকেয়া পড়েছে চালক ও শ্রমিকদের। বেতনের দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে যায় তারা। শ্রমিকদের অভিযোগ, তারা বেতন না পেলেও উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিতই পাচ্ছেন। আর কর্মকর্তারা বললেন, লোকসানের কারণে শ্রমিকদের বেতন অনিয়মিত হয়েছে। একে খোঁড়া অজুহাত বলছেন আন্দোলনকারীরা। হেড অফিসে 1 তারিখে বেতন পায়, প্রতি মাসের 1 তারিখে, কিন্তু আমরা এখানে 9 মাসে বেতন বকেয়া। 5000 টাকার জন্য আমি স্কুলে বাচ্চা ভর্তি করতে পারতেছি না। এইটা হচ্ছে সবচেয়ে আমার কাছে লজ্জাজনক বিষয়। 1 তারিখে অনেকের বাসা থেকে বের করে দিচ্ছে, আর অনেকের রাস্তা আছে। রাষ্ট্রীয়করণ না করলে এই পজিশন ধ্বংসের মুখে চলে যাবে যত গাড়ি দিক। শ্রমিকদের কাজে ফেরাতে ডিপোতে যান পুলিশের গুলশান জোনের ডিসি। বিআরটিসি কর্তৃপক্ষ শ্রমিকদের মধ্যে মধ্যস্থতা করেন তিনি। যে পরিমাণ টাকাটা পাওয়ার কথা আসলে ওনারা পান নাই, তাদের মনে একটা দুঃখ থাকবে, স্বাভাবিক। মানে এইভাবে দিনের পর দিন বন্ধ হয়ে থাকলে এটা ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে পড়বে। ব্যাপারটা বুঝাতে পারছি? এটা যদি 1 মাস বন্ধ থাকে, এর ইম্প্যাক্টটা কিন্তু আপনাদের উপরে। এই টাকা দিয়ে ইনকাম করে আপনাদের বেতন দেওয়া হয়। ডিপোর ম্যানেজার জানান, শিগগিরই নতুন কিছু বাস যোগ হবে এই ডিপোতে। আয় বাড়লে প্রতি মাসের বেতনের সাথে 1 মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এই মাসে 2টি বেতন প্রায় 1 কোটি টাকা আপনাদেরকে দেওয়া হলো ফেব্রুয়ারি মাসে। যেহেতু আমাদের গাড়িগুলো আসবে ফেব্রুয়ারি মাসে, আমরা রেগুলার একটা বেতন দিব এবং মার্চের 31 তারিখের মধ্যে আমরা 2টা বেতন দিব। এপ্রিলের মধ্যে আবার এপ্রিলের 30-এর মধ্যে আবার 2টা বেতন দিব। এই ডিপোতে সচল গাড়ি আছে 120টি, শ্রমিক কর্মচারী প্রায় 500। প্রতি মাসে বেতন বাবদ ব্যয় প্রায় 50 লাখ টাকা। শ্রমিকদের অভিযোগ, অনেক ডিপোতেই বেতন নিয়মিত হয় না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রাখা কঠিন হবে মনে করছেন আর্চাররা। মালয়েশিয়ায় ইরান, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষ আসায় প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে বলে মনে করছেন তারা। ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট হওয়ায় প্রতিযোগিতার মানও বাড়বে, বিশ্বাস রোমান বিউটিদের। লম্বা ছুটি শেষে আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আবারও আর্চারদের মেলা। সাময়িক মরচে পড়া ফিটনেস পুনরুদ্ধারই প্রাথমিক লক্ষ্য, তাই স্বল্প দূরত্বের নিশানাবাজিতে ব্যস্ত আর্চাররা। 22 থেকে 27 ফেব্রুয়ারি ঢাকায় বসছে তৃতীয় ISSF আর্চারি চ্যাম্পিয়নশিপ। এর আগে 7 এবং 8 ফেব্রুয়ারি র্যাঙ্কিং টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পরই ঘোষণা করা হবে 16 সদস্যের জাতীয় দল। মালয়েশিয়া আসতেছে, ইরান আসতেছে, আমি যতটুকু জানি ইন্ডিয়া আসতেছে, তো অবশ্যই অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আশা করি আমরা আমাদের বেস্টটা ট্রাই করব, তখন মাঠেই দেখা যাবে আসলে কতটা আমরা ভালো করতে পারি। মান্থলি যদি আমরা গেম করতে পারি সেক্ষেত্রে ওইখানে ওই প্রেশারটা থাকে না যে অনেকদিন পরে গেম করতেছি বা ভালো হবে কি খারাপ হবে, তো ওই ধারাবাহিকতাটা বজায় থাকলে অবশ্যই ভালো রেজাল্ট হওয়া সম্ভব হয়। প্রথম আসরে রিকার্ভে স্বর্ণ জিতেছিলেন হীরামণি। গত আসরে বলার মতো সাফল্য আসেনি। পরিণত রোমান্সানা এবারে মেটাতে চান অপূর্ণতার আক্ষেপ। সবারই চিন্তা থাকে যে আমি একটা পদক পাবো এবং হয়তোবা গোল্ডের জন্যই লড়বো। তো আমার যে দিক থেকে সবাই চেয়ে আসেন এবং আমার নিজের থেকেও ইচ্ছা যে আমি ফাইনালে যাব এবং গোল্ডের জন্য লড়বো। বাইরের দেশ থেকে অনেক বড় বড় খেলোয়াড়রা আসবে, তো ওরা তো অনেক ভালো পারে, তা আশা করছি যে ওদের থেকে কিছু শিখবো, ভালো একটা র্যাঙ্ক করব। জাতীয় দলে নতুন মুখের সম্ভাবনাও আছে। এবারে প্রতিদ্বন্দ্বিতা গত দুইবারের চেয়ে বেশি হবে বলে দাবি কোচের। রোমান্সানের একটা সম্ভাবনা ইনশাল্লাহ থেকে যায়। এখানে যারা নতুন আসছে তাদের মধ্যেও সম্ভাবনা থাকবে, যেমন ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলটা যেমন গতবার আমাদের কম্পাউন্ড ছেলে অসীম ধরে রেখেছিল, ইনশাল্লাহ এবারও ট্রাই করবে যে থাকতে পারে। ঢাকায় তৃতীয় আসরে অন্তত 30টি দেশের অংশ নেয়ার কথা রয়েছে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।
চেয়েছিলাম আপনাদের সমস্যার সংকট সম্ভাবনার কথা। জানিয়ে দিচ্ছি আপনাদের পাঠানো কিছু চিঠি। মেহেদি সিয়াম জামালপুর থেকে লিখেছেন, মাদারগঞ্জের পলিশিয়ায় ধূমপানের সংখ্যা বেড়েই চলছে, এদের বেশিরভাগই কিশোর। এখানে কোনো মাদক বিরোধী সংগঠন নেই, পাশাপাশি শিক্ষিত পরিবারেও বাল্যবিবাহ হতে দেখা যাচ্ছে। দ্রুত এসব সমস্যার প্রতিকার আশা করছে। কক্সবাজার থেকে আব্দুল্লাহ খান বলছেন, রামু উপজেলার চরমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রামের নদীর বেড়িবাঁধ মেরামত হচ্ছে না 20 বছর ধরে। এতে লবণাক্ত পানির কারণে চাষাবাদের সমস্যা হচ্ছে। তিনি এ সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে রাজ আহমেদ যশোর থেকে লিখেছেন, এককালে শার্শা থানার কুন্নাধা গ্রাম হাওর বাওর খালবিলে স্বয়ংসম্পূর্ণ ছিল। বাওর নিয়ে ঐতিহাসিক অনেক ঘটনা থাকলেও সেসব সংরক্ষণ না হয় ধ্বংস হওয়ার পথে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের লিখে পাঠানোর জন্য ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ সুনজর দিবেন। ধর্ষণের কারণ মানসিক বিকৃতি, পুলিশের এ বক্তব্য সমর্থন করেন কি? এ বিষয়ে আপনার মতামত জানতে চেয়েছিলাম। জানিয়ে দিচ্ছি জরিপের ফল। ধর্ষণের কারণ মানসিক বিকৃতি এ বক্তব্যের পক্ষে পড়েছে 58% ভোট আর বিপক্ষে পড়েছে 42% ভোট। এই বিষয়টি দেখা যাচ্ছে আসলে মানে ধর্ষণের কারণ মানসিক বিকৃতি আজকে পুলিশ বলেছে, এবং আমরা বিভিন্ন সময় শুনেছি মনোবিজ্ঞানীরাও বিশ্লেষকরাও এটা বলেছেন যে স্বাভাবিক মানুষের পক্ষে আসলে ধর্ষণের মতো, বিশেষ করে শিশু ধর্ষণের কথা যখন ওঠে তখন কিন্তু এটা একেবারে অসম্ভব ব্যাপার। তারপরে আমরা দেখছি যে 42% মানুষ মনে করছে না যে এটা মানসিক বিকৃতি, তারা হয়তো অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে ফেলছেন এটাকে সম্ভবত। তবে পুলিশ দাবি করেছে যে 58% বলছে যে মানসিক বিকৃতি। হ্যাঁ, অবশ্যই। আমরা সংবাদের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, উন্নয়ন অব্যাহতের প্রত্যয় মন্ত্রী পরিষদের। জামাতের বিচারে আবারও আইন সংশোধনের উদ্যোগ, খসড়া যাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগে। ধর্ষণে ব্যর্থ হয়েই ড্যামরায় 2 শিশুকে হত্যা, গ্যান্ডারিয়ায় আয়েশা হত্যার পেছনেও ধর্ষণ চেষ্টা। বিপিএলের শেষ ওভারের রোমাঞ্চে চিটাগংকে হারালো সিলেট, খুলনার বিপক্ষে মাঠে রাজশাহী। এই ছিল আজকের সংবাদ। শুনতে আমন্ত্রণ পরের আয়োজন এডিটর।